আজকে আমরা ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সমাস। সমাস মানে হচ্ছে সংক্ষেপ, বিভিন্ন পরীক্ষা আসে মিলন, একাধিক পদের একপদীকরণ। বিভিন্ন পরীক্ষা আসে সমাস কোনটি বা সমাস মানে কি। সমাস মানে হচ্ছে আপনি মিলন, একাধিক পদের একপদীকরণ। আমরা যদি খেয়াল করে দেখি যে সমাস বিষয়টা কি, তো আমরা একটু নিচে আলোচনা করি। সমাসে প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটার নাম হচ্ছে সমস্ত পদ। এটা বিভিন্ন পরীক্ষা আসে যে সমাস নিষ্পন্ন পদটার নাম কি। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে বলে সমসমান পদ বলে। এটা বিভিন্ন পরীক্ষা আসে। সমাসযুক্ত পদের মানে প্রথম অংশকে বলা হয় পূর্বপদ, আর পরের অংশটাকে বলে উত্তরপদ বা পরপদ বলা হয়। এটাও বিভিন্ন পরীক্ষা আসে। সমস্ত পদকে বাংলায় যে বাক্যাংশ পাওয়া যায় তার নাম হচ্ছে সমাস বাক্য অথবা ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য বলা হয়। এখানে আপনি খেয়াল করে দেখেন অনেকগুলো উদাহরণ দিয়েছে, আমরা আলোচনা করব নিচে গিয়ে। আরেকটা জিনিস আমরা আলোচনা করিনি, আমরা যদি খেয়াল করে দেখি, এখানে খেয়াল করে দেখেন যে সিংহ চিহ্নিত আসন, এর অর্থ হচ্ছে কি আপনার সিংহাসন। তাহলে খেয়াল করে দেখেন, মানে আমরা বলতেছি এখানে সমস্ত পদ কোনটা, সমসমান পদ কোনটা, পূর্বপদ পরপদ কোনটা বা সমাস বাক্য ব্যাস বাক্য কোনটা, এটা আমরা জানবো। খেয়াল করে দেখেন সিংহাসন যেটা, এই শব্দটা হচ্ছে কি আপনার সমস্ত পদ বলা হয়। আর ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ বাক্য যদি আমরা বলি, সেটা হচ্ছে এই সিংহাসনটা যে আমরা ভাঙছি, সিংহ চিহ্নিত আসন, এই যে সিংহাসনটা আমরা ভাঙলাম, সিংহ চিহ্নিত আসন, এই ভাঙ্গাটাকে বলা হয় সমাস বাক্য, ব্যাস বাক্য আর বিগ্রহ বাক্য। আর ভাঙ্গা যে উত্তরটা পাইছে সিংহাসন, এটা বলে সমস্ত পদ। আর সমসমান পদ কাকে বলে, এই যে সিংহ, আসন, এই যে শব্দগুলো বা চিহ্নিত এই যে শব্দগুলো, এটাকে বলা হয় সমসমান পদ। তাহলে সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলে পূর্বপদ, অর্থাৎ সিংহটাকে বলা হয় পূর্বপদ, আর আসনটাকে বলা হয় উত্তরপদ বা পরপদ। তাহলে আমরা বুঝলাম যে সিংহ চিহ্নিত আসন, এটা আমরা ভাঙছি শব্দটাকে, তাই এটাকে বলা হয় বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য, সমাস বাক্য। উত্তর হচ্ছে সিংহাসন, এটাকে বলা হয় সমস্ত পদ। সিংহ চিহ্নিত আসন, এই তিনটাকে বলা হয় সমসমান পদ। প্রথমটাকে বলা হয় পূর্বপদ, শেষেরটাকে বলা হয় উত্তরপদ অথবা পরপদ। এবার আসেন আমরা সমাস। আমরা জানি 6 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ীভাব। দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত করেছেন, এটাও বিভিন্ন পরীক্ষায় আসে। কিন্তু আবার কেউ কেউ কর্মধারয়কে আবার তৎপুরুষের ভিতরে ঢুকাইছে, এটাও আসে। এদিক থেকে আবার সমাস মূলত 4 প্রকার: দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব। যেটা আপনার নতুন নবম দশমের নতুন, যেটা 2021 সাল থেকে যেটা শুরু হয়েছে, সেটা আমাদের আপনারা পাবেন যে 4 প্রকার। আর আমরা এখানে আলোচনা করব 6 প্রকার। এই 6 প্রকার ছাড়াও কিন্তু প্রাদি, নিত্য, অলুক, এই সমাসগুলো আছে। আচ্ছা, আমরা দ্বন্দ্ব আসি। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে দ্বন্দ্ব সমাস। বিভিন্ন পরীক্ষা আপনি দেখবেন আসবে যে 2 পদের অর্থ মানে প্রাধান্য পায় কোন সমাসে, আমরা বলবো দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা মানে শিখলাম যে পরীক্ষা যদি আসে যে কোন পদের অর্থ প্রাধান্য পায়, মানে 2টা অর্থে প্রাধান্য পায়, পরীক্ষা কিন্তু আসতে পারে যে কোন পদটা মানে 2টা পদেরই আপনার প্রাধান্য থাকে কোনটায়, সেটা আমরা বলবো যে দ্বন্দ্ব সমাস। তারপর আপনি খেয়াল করে দেন, এখানে আছে আপনার, আমরা যদি উদাহরণ দেখি, তাল ও তমাল, তাল তমাল, দুয়াত ও কলম, দুয়াত কলম। এখানে খেয়াল করে দেখেন যে দুয়াত আর কলম, আমরা যদি খেয়াল করি দুয়াত ও কলম, এটাকে বলা হয় কি ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। আর দুয়াত আর কলম আলাদা আলাদাভাবে বললে আমরা বলবো সমসমান পদ। আর উত্তরটা যেটা হচ্ছে দুয়াত কলম, এটাকে বলা হয় সমস্ত পদ। তাহলে এই যে 2টা মানে সমসমান পদ, যেটা আমরা 2টা পদ দুয়াত এবং কলম, 2টাই অর্থ রয়ে গেছে, কোনোটাকে আমরা বাদ দেই নাই, তাই 2টার অর্থই প্রাধান্য পাইছে। উত্তর পদ প্রথমটাকে বলা হয়, আমরা যেখানে বললাম পূর্বপদ, প্রথমটাকে বলা হয় দুয়াত পূর্ব, আর পরেরটাকে বলা হয় পর বা উত্তর। এই 2টারই অর্থ রয়ে গেছে, তাই 2টাকে আমরা উত্তরে বসাইছি, তাই এখানে দ্বন্দ্ব সমাস। এখন আসেন দ্বন্দ্ব সমাস আমরা চিনব কীভাবে। মাঝখানে উ থাকবে, দুয়াতু কলম, উ আছে কথাটা, আরও আছে আমরা যেগুলো দেখব। খেয়াল দেখেন যে দ্বন্দ্ব সমাস আছে মিলনার্থে, যেমন মা বাপ, মাসি পিসি, জিন ফরি, চা বিস্কুট, মিলন বুঝাইতে। বিরোধ মানে বিরোধিতা করে, দা কুমড়া, দা কিন্তু কুমড়ার কাজ হচ্ছে কাইটা লাওন। ওহি মানে হচ্ছে কি আপনার সাপ, নকুল মানে হচ্ছে বেজি, স্বর্গ নরক, এ হচ্ছে বিরোধিতা। বিপরীতাত্মক আয় বে, জমা খরচ, এগুলো বিপরীতার্থে। অঙ্গবাচক হাত পা নাক কান, এগুলো। সংখ্যাবাচক 7 6 9 6, এগুলো। সমার্থক হাট বাজার, গড়দুয়ার, কলকারখানা, মোল্লা মৌলবি।
প্রায় সমার্থক ও সচর, কাপড় চোপড় পোকামাকড়, দুইটি সর্বনাম, যা তা সে যে যথা তথা, দুইটি ক্রিয়া, দেখাশোনা যাওয়া আসা, দুইটি ক্রিয়া বিশেষণ, ধীরে সুস্থে আগে পিছে, এরকম দুইটি বিশেষণ যুগে ভালো মন্দ কম বেশি, এটা দেওয়া আছে। তাহলে দ্বন্দ্ব সমাসে কিন্তু বাংলে মাঝখানে ও থাকবে, আর ও যদি নাও আপনি না থাকে দেওয়া থাকে, তাহলে আপনারা দেখবেন যে এখানে কি মিলন আছে, বিরোধ আছে, বিপরীত আছে, অঙ্গ সংখ্যা এরকম আছে কি না, থাকলে আপনারা বলে নেবেন যে এটা দ্বন্দ্ব সমাস। অলোক আমরা বুঝি যে দ্বন্দ্ব সমাসে কোনো সমসমান পদে বিভক্তি লোপ পায় না যেগুলো, সেগুলোকে বলা হয় অলোক দ্বন্দ্ব সমাস। বিভক্তি কি এতগুলোর মধ্যে আমরা ইতিমধ্যে আমরা কয়েকটা পর্বের মধ্যে আমরা বলেছি যে বিভক্তি কি। ওই ভিডিওগুলো যদি আপনারা দেখে আসেন, যে এখন যে পর্বটা আপনারা দেখতেছেন এর আগে দুই একটা ভিডিও যদি আপনারা দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন যে মানে বিভক্তি জিনিসটা কি। তে আসলে দেখেন এখানে যে অলোক দ্বন্দ্ব বলতেছে কি, যে মানে বিভক্তি লোপ পায় না, যে দুধে ভাতে এটা এরকম না যে দুধ ভাত আমরা বলবো না, জলে স্থলে এরকম না জল স্থল, দেশে বিদেশে আমরা এরকম বলবো না যে দেশ বিদেশ, হাতে কলমে আমরা বলবো না হাত কলম বলবো না। এই যে এক একটা আছে, এই এক একটা হচ্ছে বিভক্তি, যেটা বলে সপ্তমী বিভক্তি, এই এক একটা কিন্তু রয়ে গেছে, এটা বাদ যায় নাই। ওইটাকে বলছে যে বিভক্তি লোপ পাইছে না, বাদ গেছে না, হাত কলম হবে না, হাতে কলমই থাকবে। এখানে দেখেন দুইটা করে কিন্তু, হাট বাজার, দা কুমড়া, মা বাপ, দুইটা শব্দ নিয়ে, তিনটা নিয়ে দেখেন সাহেব বিবি গুলাম, তিনটা মিলায়া, হাত পা নাক চোখ মুখ এগুলো দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিয়ে সমাস হয়েছে দ্বন্দ্ব সমাস। এবার আসেন কর্মদ্বারা সমাস, যেখানে বিশেষণ বা বিশেষণ বাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য বাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থে প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে বলে কর্মদ্বারা সমাস। যে কথাটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে পরপদের অর্থ প্রাধান্য পায়, মানে হচ্ছে শেষের শব্দটা বেশি জোর পায় বা শেষের শব্দটা হচ্ছে মূল শব্দ, এটাকে বলে কর্মদ্বারা সমাস। পরীক্ষা আসতে পারে যে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, সেটা বলবো কর্মদ্বারা সমাস। এখন আমরা যে জিনিসটা আমরা শিখব যে কর্মদ্বারা সমাস চিনব কীভাবে, দেখবেন কর্মদ্বারা সমাসের মধ্যে একটা দেখবেন নাউন আর একটা দেখবেন অ্যাডজেক্টিভ। কর্মদ্বারা সমাসে আমরা বলতেছি কি যে একটা হচ্ছে গিয়ে বিশেষ্য আর একটা হচ্ছে বিশেষণ। আরও বলি যে কর্মদ্বারের সমাস হচ্ছে একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে দুষ গুণ সংখ্যা অবস্থা। তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে, দুষ গুণ সংখ্যা অবস্থাকে বোঝায়, আর বিশেষ্য কাকে বলে, নাউন কাকে বলে, নামকে বোঝায়। তাহলে কর্মদ্বারের সমাসের মধ্যে একটা নাম থাকবে আর একটা দুষ গুণ সংখ্যা অবস্থা থাকবে। আরেকটা জিনিস আমরা চিন্তা করি, দেখবেন যে কথাটা উল্লেখ থাকবে বা যিনি কথাটা উল্লেখ থাকবে, কোনো একটা ব্যাস বাক্যে যদি যে অথবা যিনি এই শব্দটা পান, তাহলে বুঝে নেবেন এটা কর্মদ্বারের সমাস। কি পাইলে, যে অথবা যিনি। খেয়াল করেন নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে নীল মানে হচ্ছে কি আপনার যে রং, এটাকে অ্যাডজেক্টিভ। পদ্ম মানে হচ্ছে ফুল, এটা হচ্ছে নাম। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কর্মদ্বারা সমাস। শান্ত শিষ্ট, কাঁচা মিঠা, চালাক চতুর, যে চালাক সে চতুর, জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব। আপনাকে ভাঙ্গা শিখতে হবে সন্ধির মতো। ভাঙ্গা যদি আপনি না শিখেন তাহলে আপনি কখনো পারবেন না। অনেকে তো ভাঙ্গাই বলতে পারে না, পরবর্তীতে এটাকে বলতে পারবে না এটা কোন ধরনের সমাস। একইভাবে দেখেন যে দোয়া মুছা, কার্য পরম্পরা, আগে দোয়া পরে মুছা, পরীক্ষা আসতে পারে যেটা কোন অর্থে কার্য পরম্পরা। সুন্দরী যে লতা, সুন্দরলতা, মহতি যে কীর্তি, মহাকীর্তি, ভাঙ্গাগুলো শিখবেন। মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান, মহান যে নবী, মহানবী। কু যে অর্থ, কদর্থ, কু যে আচার, কদাচার। পরপদে রাজা থাকলে সেটা রাজ হয়ে যাবে, যেমন মহান যে রাজা, মহারাজ, রাজা থাকলে রাজ হয়ে যাবে। আলু যে সিদ্ধ, আলু সিদ্ধ, অদম যে নর, নরাদম। কর্মদ্বারের প্রকারভেদ আছে, আমরা একটা যদি দেখি যে মধ্যপদ লুপি। মধ্যপদ মানে হচ্ছে মাঝখানে পদ, মানে মাঝখানে শব্দটা লুপ পাইবে, মানে বিলুপ্ত হবে। যেমন দেখেন সিংহ চিহ্নিত আসন, এখানে মাঝখানে যে চিহ্নিত কথাটা এটা কিন্তু উত্তরে নাই, এটা লুপ পাইছে। যে কর্মদ্বারের সমাসে বেশ বাক্যের মধ্যপদে লুপ হয়, মাঝখানে শব্দটা লুপ পায়, সরে যায়, সেটাকে বলা হয় মধ্যপদ। সাহিত্য বিষয়ক সভা, এই বিষয়ক কথাটা বাদ দেওয়া, উত্তরটা হচ্ছে সাহিত্য সভা। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, এখানে রক্ষার্থে কথাটা বাদ গেছে, তাহলে এটা মধ্যপদ। উপমান, উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলে উপমান। মনে করেন আমি আপনাকে রবীন্দ্রনাথের সাথে তুলনা করতেছি, এখন রবীন্দ্রনাথ কি আপনি আমার সামনে বসে রয়েছেন? না, তাহলে আপনি হচ্ছেন আমার প্রত্যক্ষ বস্তু বা ব্যক্তি, যা আমার চোখের সামনে আছেন।
আর রবীন্দ্রনাথ কিন্তু হচ্ছে পরোক্ষ বস্তু বা ব্যক্তি, যে আমাদের চোখের সামনে এখন নাই। তাহলে যে ব্যক্তিটা প্রত্যক্ষ মানে আপনি, সেটা হচ্ছে উপমেয়। আর রবীন্দ্রনাথ যেহেতু আমার চোখের সামনে নাই, সেটা হবে আপনার উপমান। আরও ক্লিয়ারভাবে বুঝাই, খেয়াল করেন। মনে করেন আমি আপনাকে রবীন্দ্রনাথের সাথে তুলনা করছি, তাহলে আপনাকে তুলনা করছি তো, তাই আপনি হচ্ছে উপমেয়। কার সাথে তুলনা করছি? রবীন্দ্রনাথের সাথে, সেটা হচ্ছে উপমান। আবার বলি বুঝেন, উপমান মানে কি? বললাম যে তুমি কাজী নজরুলের মতো দেখতে, তাহলে আমি এখানে কাকে তুলনা করছি? তুমিকে। তাহলে তুমি হচ্ছে উপমেয়। কার সাথে তুলনা করছি? যার সাথে তুলনা করছি, আমি নজরুলের সাথে তুলনা করছি, তাই নজরুল হচ্ছে উপমান। আর এদের মধ্যে একটা সাধারণ একটা ধর্ম থাকবে। আমি বলবো যে তোমার কথা নজরুলের মতো বা তোমার লেখা নজরুলের মতো, তাহলে এখানে একটা ধর্ম থাকবে, মানে মিল থাকবে যে কোন গুণের কথা বলতেছি। ফর এক্সাম্পল, ভ্রমরের নেই কৃষ্ণকেশ, অর্থাৎ বলতেছে ভ্রমর মানে মৌমাছির মতো, কৃষ্ণ কালো কেশ মানে কালো চুল। তাহলে আমি বলতেছি যে ভ্রমরের নেই কৃষ্ণকেশ, উত্তর হচ্ছে ভ্রমর কৃষ্ণকেশ। এখানে আমি কি তুলনা করতেছি দেখেন, বলতেছি যে ভ্রমর মানে মৌমাছি, কৃষ্ণ মানে হচ্ছে কালো, কেশ মানে হচ্ছে চুল, অর্থাৎ মৌমাছির মতো কালো চুল। তাহলে আপনার চুলকে আমি মৌমাছির সাথে তুলনা করছি, তাহলে আপনি হচ্ছেন উপমেয়, ঠিক আছে। আর ভ্রমর মানে মৌমাছির সাথে তুলনা করছি, তাই মৌমাছি হচ্ছে উপমান। আর একটা কমন একটা গুণ তুলনা করছি, সেটা হচ্ছে কালো, অর্থাৎ আপনার চুলও কালো, মৌমাছিও কালো। এই যে গুণটা, এটাকে বলা হয় সাধারণ ধর্ম। সেটা গুণ হোক বা দোষ হোক, যেটাই হোক, মানে একটা ধর্ম থাকবে যেটা দুজনের মধ্যে মিল আছে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ভ্রমর হচ্ছে উপমান মানে মৌমাছিটা, আর আপনার চুলটাকে তুলনা করছি, তাই হচ্ছে উপমেয়। আর চুল আর মৌমাছির মধ্যে কি একটা মিল পাইলাম, সেটা হচ্ছে কালো, সেটা বলতেছি। একইভাবে আরও দেখেন, সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদে যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলা হয়। হ্যাঁ, উপমান কর্মধারয়। তুষারে নেই শুভ্র, তুষার শুভ্র। তুষার মানে হচ্ছে বরফ, শুভ্র মানে হচ্ছে কি সাদা। অরুণে নে রাঙ্গা, অরুণ রাঙ্গা। অরুণ মানে হচ্ছে সূর্য, রাঙ্গা মানে হচ্ছে লাল, অর্থাৎ সূর্যের মতো লাল। এটা হচ্ছে উপমান। এবার আসেন উপমিত। সাধারণ গুণের উল্লেখ যদি না থাকে তাহলে হচ্ছে উপমিত। কোনো গুণের কথা নাই, কিন্তু দুষ্গুণ বলে নাই। যেমন মুখ চন্দ্রের নেই, চন্দ্রমুখ। এখানে মুখ ছাদের মতো, কিন্তু কিসের গুণটা? সৌন্দর্য, যে এই সৌন্দর্য কথাটা বলি নাই। পুরুষ সিংহের নেই, সিংহ পুরুষ। এখন কোনটা? শক্তি, বল, এটা কিন্তু আমি বলি নাই, শুধু বলছি যে পুরুষ সিংহের মতো। কারণ পুরুষ আর সিংহের মধ্যে যে কোন গুণটা আমরা বলতেছি, আলোচনা করতেছি, যে শক্তি দেখিয়া, সেই শক্তির কথাটা কিন্তু উল্লেখ নাই। তাহলে গুণ থাকলে এটা আমাদের দেখেন, আমরা বলছিলাম যে মৌমাছি এবং চুল দুইটার মধ্যে একটা মানে যে গুণটা ছিল সেটা হচ্ছে কালো, কালো গুণটা কথা আমরা বলতেছি। তো দুষ গুণ যদি থাকে উপমান, আর দুষ গুণ যেটা মানে গুণটা যদি উল্লেখ না থাকে তাহলে সেটা উপমিত। তাহলে দেখেন চন্দ্রমুখ বা সিংহপুর, সেখানে কোনো গুণের কথা উল্লেখ নাই। রূপক কর্মধারয় সমাস। রূপক মানে হচ্ছে কল্পনা, রূপক মানে হচ্ছে কি কল্পনা। উপমান উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে, আপনি খেয়াল করে দেখেন, ক্রোধানল পরীক্ষা আসবে, ক্রোধ রূপ অনল, অর্থাৎ আপনার যে রাগ, এটা আমি কল্পনা করতেছি কি আগুনের মতো অনল। অনল মানে কি আগুন। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। বিষাদ মানে কষ্ট, দুঃখ, যন্ত্রণা। এটাকে সিন্ধু নদীর সাথে তুলনা করতেছি, এটা আমরা কি কল্পনা করতেছি। মন রূপ মাঝি, আমার মনটাকে মাঝির মতো কল্পনা করতেছি, যে দিক দিয়ে মন চায় ওই দিক দিয়ে বইটা বাইয়া চলে যাবে। তাহলে রূপক মানে কি কল্পনা, বুঝলে, তাই মাঝখানে রূপ কথাটা বসাতে হবে। বোঝা গেছে? আরও কতগুলো এখানে দেশে অব্যয় দেশে, কুকর্ম, যথাযোগ্য, সর্বনাম দেশে, সেকাল একাল, সংখ্যাবাচক দেশে একজন দুজন, উপসর্গ দেশে বিকাল সকাল। এগুলো লাগে না তেমন, তাই এগুলো নিয়ে আমরা তেমন মাথা ব্যথা নাই। আবার আসেন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস যদি আমরা খেয়াল করি, পূর্বপদের বিভক্তি লুপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকে তাকে বলা হয় তৎপুরুষ। তাহলে আমরা বললাম পূর্বপদ মানে প্রথম পদের যে বিভক্তিটা থাকবো, এই বিভক্তিটা লুপ পাইব, আর দ্বিতীয় পদ যেটা এটাই কিন্তু প্রাধান্য পাইবে। তো এবার আসেন আমরা তৎপুরুষ সমাস আমরা 9 প্রকার এখানে দেওয়া আছে উল্লেখ, এক এক করে আলোচনা করি। প্রথম আসি আমরা দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষে আমরা মানে দ্বিতীয় বিভক্তি কি আগে আমরা জানি, সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। এটা কিন্তু বিভক্তি নামে একটা অধ্যায় আছে, এখন এই অধ্যায়টা আসতেছে না কেন জানি না, এই অধ্যায়ে আমরা আলোচনা করব।
দ্বিতীয় তৎপুরুষ মানে হচ্ছে কি আপনি দ্বিতীয় বিভক্তি আগে জানেন, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। তাহলে যে সমাসের মধ্যে দ্বিতীয় বিভক্তি মানে কে রে কথাটা পাইবেন, কে অথবা রে, এটা হবে দ্বিতীয় তৎপুরুষ। যেমন দুঃখপ্রাপ্ত, এটাকে যদি ভাঙেন তাহলে দেখেন দুঃখকে প্রাপ্ত, দেখেন দুঃখের সাথে কে কথাটা আছে, তাহলে ওই যে কে অথবা রে থাকলে আমরা বলছি এটা দ্বিতীয় তৎপুরুষ, কারণ কে বা রে এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। যেমন বিপদকে আপন্ন, বিপদাপন্ন, পরলোকে গত, পরলোকগত, ঠিক আছে। তাহলে দ্বিতীয় তৎপুরুষ আমরা কীভাবে দেখব, যে কোনো একটা মানে যদি আমরা শব্দকে ভাঙলে কে বা রে পাই তাহলে দ্বিতীয় তৎপুরুষ। একটু ব্যতিক্রম আছে, ব্যক্তি অর্থেও দ্বিতীয় হয়, এটাও আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তি কথা উল্লেখ থাকলেও সেটাও দ্বিতীয়। যেমন চিরকাল বেপিয়া সুখী, চির সুখী, এখানে বেপিয়া মানে ব্যক্তি, এ অর্থে গা ডাকা, রদ দেখা, বীজ বোনা, বাতরাদা, ছেলে বোলানো, নবেল পড়া, এগুলো হচ্ছে কি আপনার যে দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। মানে কীভাবে, গা ডাকা মানে হচ্ছে গাকে ডাকা, রদ দেখা মানে কে রথকে দেখা, তাহলে রথ কে আছে, কে থাকলে আমরা জানি কি কে বা রে থাকলে দ্বিতীয়। একেবারে বীজ বোনা, বীজকে বোনা, বাতরাদা, বাতকে রাদা, ছেলেকে বোলানো, ছেলে বোলানো, তাহলে ছেলের সাথে কে লাগানো হয়েছে, তাই আমরা বলবো এটা দ্বিতীয়। রে লাগাইতেও পারে, এখানে নাই। তৃতীয় তৎপুরুষ হলে তৃতীয় বিভক্তি কোনটা দেখেন, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। যেমন মন গড়া, মন দিয়ে গড়া, এখানে দেখেন দিয়ে আছে, শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, দিয়ে দ্বারা কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, যেগুলো এগুলো যদি থাকে এটা হচ্ছে বলা হয় তৃতীয় বিভক্তি, তাই আমরা সমাসের ক্ষেত্রে বলবো তৃতীয় তৎপুরুষ। অর্থাৎ তৃতীয় বিভক্তি আমাকে জানতে হবে, তৃতীয় বিভক্তি কারা, দ্বারা দিয়ে কর্তৃক। বাক্যের মধ্যে যদি দ্বারা দিয়ে কর্তৃক পান তাহলে আমরা বলবো তৃতীয় তৎপুরুষ, ঠিক আছে। এক দ্বারা উন, এক উন, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, তাহলে দ্বারা কথা উল্লেখ আছে। হীরক খচিত, হীরক দ্বারা খচিত, চন্দন চর্চিত, চন্দন দ্বারা চর্চিত, রত্ন শোভিত, রত্ন দ্বারা শোভিত, যে স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত, এভাবে আপনার দ্বারা কথাটা উল্লেখ থাকবে। সবচেয়ে আপনাকে আমি বলবো যেটা টিপস, আপনাকে ভাঙা শিখতে হবে। ভাঙা যদি আপনি না শিখেন আপনার নিজ থেকে আপনি ভাঙতে পারবেন না। এখন একজন বলে স্বর্ণমণ্ডিত, আপনি বলেন যে স্বর্ণকে মণ্ডিত, এখন বলেন কে লাগছে, কিন্তু আসলে এটা ভুল। স্বর্ণকে মণ্ডিত হবে না, স্বর্ণ রেখে আমরা মণ্ডিত করব নাকি স্বর্ণ দ্বারা আমরা ফেসাইয়া ঘুরাইয়া আমরা মণ্ডিত করব, এটাকে বলে স্বর্ণ দ্বারা মণ্ডিত বলা হয়। মানে আপনি একটা মনে করেন যে একটা দেয়াল, এই দেয়ালটারে আপনি স্বর্ণ দ্বারা বাঁধাইবেন, তাহলে আপনি কি বলবেন যে স্বর্ণকে বাঁধাও, না, বলবেন দেওয়ালকে বাঁধাও, মানে দেওয়ালকে স্বর্ণ দ্বারা বাঁধাও, তাহলে ওই স্বর্ণ দ্বারা মণ্ডিত বলতে হবে, স্বর্ণকে মণ্ডিত বলতে হবে না। সহজ কথা ভাঙ্গা আপনাকে জানতে হবে। চতুর্থী তৎপুরুষ, চতুর্থী বিভক্তাকে দেখেন কে জন্য নিমিত্ত, কে জন্য নিমিত্ত, কে সাধারণত থাকে না, তাই অনেক সময় থাকেও, ঠিক আছে। তো এটা আপনাকে দেখতে হবে, কে থাকে না আবার বলছি, আবার কে কিন্তু কয়েকটার মধ্যে থাকে। চতুর্থ তৎপুরুষ আগে আপনি জানেন, চতুর্থ তৎপুরুষ হচ্ছে নিমিত্ত জন্য যদি থাকে। যেমন গুরুকে ভক্তি, গুরু ভক্তি, এখানে কে ওই যে একটা দিয়ে আছে। আরাম কেদার, আরামের জন্য কেদার, এখান থেকে জন্য আছে। বসতে নিমিত্ত, নিমিত্ত মানে জন্য, জন্য সে একটা, আর নিমিত্তরে সংস্কৃত ভাষায় বলা হয় জন্য। বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, একেভাবে ছাত্রাবাস, ছাত্রের জন্য বাস, ডাক মাসুল, ডাকের জন্য মাসুল, চুষ কাগজ, চুষার জন্য কাগজ, শিশু মঙ্গল, শিশুর জন্য মঙ্গল, মুসাফির কানা, মুসাফিরের জন্য খানা, হজ যাত্রা, হজের জন্য যাত্রা, মাল গুদাম, মালের জন্য গুদাম, রান্নাঘর, রান্নার জন্য ঘর, এখানে দেখেন জন্য কথাটা আছে। মাফ কাঠি, মাফের জন্য কাঠি, বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়, পাগলা গারদ, পাগলের জন্য গারদ, জন্য কথা উল্লেখ থাকবে। পঞ্চমী তৎপুরুষ দেখেন, পঞ্চমী বিভক্তি দেখেন, পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে, চেয়ে, চেয়ে দিছে নাই, হতে থেকে, চেয়েও আছে, আচ্ছা যাও। পঞ্চমী তৎপুরুষ মানে কি, পঞ্চমী বিভক্তি হতে থেকে থাকলে, যেমন দেখেন খাঁচা থেকে ছাড়া, ওই যে থেকে কথাটা আছে, এখানে পঞ্চমী। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, এরকম আরও আছে। সাধারণত চ্যুত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট, এগুলো দ্বারাও কিন্তু পঞ্চমী বোঝায়। এগুলো কিন্তু আপনার ওই বললাম কি বিভক্তি অধ্যায়ে আমরা আলোচনা করা হয় কি। যাই হোক, স্কুল থেকে পালানো, ওই যে থেকে হতে থেকে, স্কুল পালানো, জেল থেকে মুক্ত, জেল থেকে খালাস, বোটা থেকে খসা, আগা থেকে গুড়া, সাপ থেকে মুক্ত, ঋণ থেকে মুক্ত, ওই যে থেকে কথাটা আছে, হতে থেকে পঞ্চমী। ষষ্ঠী দেখেন, ষষ্ঠী হচ্ছে কি, ষষ্ঠীর বিভক্তি হচ্ছে অন্তস্তর অথবা এর। যেমন চায়ের বাগান, ওই যে দেখেন অন্তস্তর, এখানে চা যুগ এর, চায়ের।
রাজার পুত্র, রাজপুত্র, দেখেন শেষে অন্তঃস্থ আছে, রাজার সাথে অন্তঃস্থ লাগছে। খেয়ার গার্ড, শেষে কিন্তু অন্তঃস্থ আছে, খেয়ার গার্ড। একেবারে ছাত্র সমাজ, ছাত্রের সমাজ, দেশ সেবা, দেশের সেবা, দিল্লীশ্বর, দিল্লির অন্তঃস্থ আছে, দিল্লির ঈশ্বর। বাদর নাচ, বাদরের নাচ, পাটের ক্ষেত, ছবিঘর, ছবির ঘর, ঘোড়দৌড়, ঘোড়ার দৌড়, শ্বশুরবাড়ি, শ্বশুরের বাড়ি, বিড়াল ছানা, বিড়ালের ছানা, এরকম। তো ষষ্ঠীর মধ্যে একটু ব্যতিক্রম দেওয়া আছে, আপনি দেখেন। যেমন রাজা থাকলে রাজ হবে, পিতা মাতা ভ্রাতা থাকলে পিতৃ মাতৃ ভ্রাতৃ হবে। গজনীর রাজা, গজনীর রাজ, রাজা থাকলে রাজ হবে, রাজার পুত্র, রাজপুত্র। পিতার দন, পিতা থাকলে বলছিলাম পিতৃ হবে, পিতৃদন। মাতার সেবা, মাতৃসেবা। ভ্রাতার স্নেহ, ভাতৃস্নেহ। পুত্রের বধূ, পুত্রবধূ। পর্বতের সহ, তুল্য, নিব, প্রায়, সহ, প্রতিম, এগুলো থাকে। খেয়াল করে দেখেন বাংলাটা। পত্নীর সহ, পত্নী সহ। কন্যার সহ, সহোদরের প্রতিম, সহোদর প্রতিম। কালের মানে সময়ের কোনো অংশ বুঝাইলে, যেমন দেখেন অন্যের পূর্বভাগ, পূর্বাহ্ন, অন্য মানে কি দিন। পর্বতে রাজি, গ্রাম, বৃন্দ, গণ, জুত, এগুলো বসে। যেমন ছাত্রের বৃন্দ, গুণের গ্রাম, হস্তির জুত, হস্তিজুত। অর্ধ শব্দ পর্বত হলে, যেমন পথের অর্ধ, অর্ধপদ, মানে যদি অর্ধ কথা থাকে শেষে, এটা প্রথমে আসা পড়বে। দিনের অর্ধ, অর্ধদিন, অর্থাৎ অর্ধ কথাটা পরে আসলো, উত্তরটা আমাদের অর্ধ কী হবে, আগে আসা পড়বে। শিশু বা দুগ্ধ ইত্যাদি থাকলে হয়, যেমন মৃগীর শিশু, মৃগ শিশু, সাগির দুগ্ধ, ছাগ দুগ্ধ। আবার দেখেন রাজা শব্দে থাকলে সমস্ত তা আগে আসে, যেমন পথের রাজা, রাজার আগে আসে পড়বে, মানে রাজপথ। আমরা আগে তো বলছি রাজা থাকলে রাজ হয়, পথের রাজা, রাজপথ। হাঁসের রাজা, রাজহাঁস, রাজাহাঁস না, রাজা থাকলে রাজ হবে। অলুক ষষ্ঠী মানে কি, যেটার মধ্যে আপনি বিভক্তি লুপ পাবে না। যেমন ঘোড়ার ডিম, এখানে দেখেন ঘোড়ার সাথে অন্তঃস্থ আছে, অন্তঃস্থ থাকে কোথায়, ষষ্ঠী তৎপুরুষ আমরা দেখলাম না, ষষ্ঠীর মধ্যে অন্তঃস্থ বা এর থাকে। তাহলে দেখেন উত্তরের মধ্যে এই অন্তঃস্থ বাদ গেছে না, তাহলে আমরা বলবো যে অলুক ষষ্ঠী মানে বিভক্তি লুপ পাইছে না। মাটির মানুষকে আমরা মাটি মানুষ বলবো না, হাতের পাশকে আমরা হাত পাশ বলবো না, মামার বাড়িকে আমরা মামা বাড়ি বলবো না, মামার বাড়ি। সাপের পা, মনের মানুষ, কলের গান রে কল গান বলবো না। মানে এখানে আমি বোঝাতে চাইতেছি যে ষষ্ঠী অলুকের মধ্যে যে এগুলোর মধ্যে যে অন্তঃস্থ রড আছে, এটা কিন্তু উত্তরেও যায় না, বেশ বাক্যও জানা, ঠিক আছে, দুইটার মধ্যে থেকে যায়। যেমন আমরা উপরে আমরা একটু আলোচনা করেছিলাম, যেমন রাজার পুত্র, রাজপুত্র, এই যে রাজার সাথে যে অন্তঃস্থ রড আসলো, এটা আমরা বাদ দিয়ে দিছি। আর ষষ্ঠী তৎপুরুষ তো এটাই বলতেছে যে অন্তঃস্থ র বা এর থাকলে এটা বাদ যাবে। তাহলে অন্তঃস্থ র বা এর থাকলে যদি বাদ যায়, তাহলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। কিন্তু এটার মধ্যে অলুক, অলুক মানে কি, এটার মধ্যে বাদ যায় না, শেষে যে অন্তঃস্থ র আছে, এটা বেশ বাক্যের মধ্যে আছে, উত্তরের মধ্যেও আছে, এটা বলতেছে। সপ্তমীও মানে বুঝেছে এ ও তে, এই তিনটাকে বলা হয় সপ্তমী। যেমন দেখেন গাছে পাকা, গাছের সাথে গাছ, মূল শব্দ হচ্ছে গাছ, এর সাথে এ লাগানো হয়েছে, গাছ পাকা। দিবায় নিদ্রা, দেখুন দিবার সাথে অন্তঃস্থ অ আছে। বাঘপটু, বাঘে পটু। গোলা বরা, গোলাই বরা। তালকানা, তালে কানা। অকাল মৃত্যু, অকালে মৃত্যু, অকালের সাথে এ লাগানো হয়েছে। বিশ্ববিখ্যাত, বিশ্বে বিখ্যাত। ভোজন পটু, ভোজনে পটু। দানবীর, দানে বীর। বাক্সবন্দি, বাক্সে বন্দি। বস্তা পচা, বস্তায় পচা। রাত কানা, রাতে কানা। মন মরা, মনে মরা। এভাবে আপনাকে ভাঙা শিখতে হবে। আরও আছে দেখেন যে আছে পূর্বে ভূত, ভূতপূর্ব। ভূত পরে থাকলে আগে এসে পড়ে। পূর্বে অশ্রুত, অশ্রুত পূর্ব। পূর্বে অদিষ্ট, অদিষ্টর আগে এসে পড়ছে, অদিষ্ট পূর্ব। এবার আসে নয় তৎপুরুষ। নয় মানে হচ্ছে না, না বলতে শুধু না, 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 নেই, নাই, নয়, এগুলোরই না বোঝায়। যেমন দেখেন ন আচার, অনাচার, মনে রাখতে হবে এই ন হইলে দেখেন ন আচার, অনাচার, ন কাতর, অকাতর, ন হইলে ও হয়ে যায়, ঠিক আছে। নাতি দীর্ঘ, নাতি খর্ব, এগুলো। এখানে দেখেন খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়, যেমন নকাল, অকাল বা আকাল। আরও দেখেন যেমন ন বিশ্বাস, অবিশ্বাস। ন লৌকিক, অলৌকিক, ন থাকলে অ হয়ে যায়। ন কেশা, অকেশা। ন সুর, অসুর। নকাল, অকাল। নগাট, অগাট। তাহলে নয়ও মানে কি না থাকবে, ন কথা উল্লেখ থাকবে। আর উত্তরে কিন্তু ন কিন্তু আর ন থাকবে না, ন কিন্তু অ হয়ে যাবে। উপপদ তৎপুরুষ সমাস, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কীট প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। এটা বিভিন্ন পরীক্ষায় আসে, আর সবচেয়ে বেশি আসে কিদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে কি বলে, আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। যেমন জলে চরে যা, জলচর। জল দেয় যে, জলদ। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। মনে রাখবেন যেগুলো বাক্য সংকোচন পড়েছেন না,
বাক দ্বারা বাক্য সংকুচন, যেগুলো বাক দ্বারা বাক্য সংকুচন এগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। আপনি খেয়াল করেন জলে চড়ে যে জল চড়ে কিন্তু এক কথা প্রকাশে আপনারা পড়ছেন, জল দেয় যে জল, পঙ্কে জন্মে যে পঙ্কজ, এই কথাগুলো আপনারা কিন্তু কোথায় পড়েছেন? যে এক কথা প্রকাশে পড়ছেন। যে শব্দগুলো এক কথা প্রকাশ দ্বারা উত্তর পাওয়া যায় সেগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ, এক কথা দিয়ে উত্তর। পঙ্কে জন্মে যা পঙ্কজ, অর্থাৎ যে শব্দগুলো এক কথা প্রকাশে পাওয়া যায় সেগুলোকে বলা উপপদ তৎপুরুষ সমাস। অলোক তৎপুরুষ মানে কি? যেখানে বিভক্তি লোপ পাইবে না। যেমন দেখ গায়ে পড়া, গায়ের সাথে যে একার আছে এটা লোপ পাইছে না। মানে আমি বোঝাতে চাইছি যে অলোক তৎপুরুষ সমাসে যে বিভক্তির আছে এটা লোপ পাবে না। আমরা কিন্তু সপ্তমী নিয়ে আলোচনা করতেছি, তাই গায়ে পড়া এই যে গা সাথে এ এটা লাগবে। কলে চাটা, কল চাটা না, কলের গান কল গান হবে না, কলের গানে হবে। গরুর গাড়ি, গরু গাড়ি না, গরুর গাড়ি হবে। ঠিক আছে? অর্থাৎ এটা আমরা কোনো মানে এটা আমরা কোনো বিভক্তি দ্বারা বোঝাচ্ছি না, যে ষষ্ঠী বা সপ্তমী হোক বা না হোক যে কোনো ক্ষেত্রে হতে পারে। এটা কিন্তু আলাদা। আমরা সপ্তমী কিন্তু উপরেই শেষ করে ফেলেছি। এই যে সপ্তমী, এটা কিন্তু আমরা আলাদা বলতেছি অলোক তৎপুরুষ, মানে যেটা বিভক্তির লোপ পায় না। এবার আসেন বহুব্রীহি নিয়ে আমরা আলোচনা করি। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। এবার আসেন বহুব্রীহি সমাস নিয়ে আমরা। যে সমাসের সমস্যমান পদগুলোর কোনোটি অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় সেটা হচ্ছে বহুব্রীহি। বহুব্রীহি বোঝাতেছে কি? যে কোনো পদকে প্রাধান্য দিতেছে না, অন্য কোনো পদকে তারা গুরুত্ব দিবে, সেটা হচ্ছে বহুব্রীহি। যেমন বহুব্রীহি আছে যা, তাকে বলা হয় বহুব্রীহি। ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে দেশে যে কিছু উদাহরণ দেশে, আয়তলোচন যার, আয়তলোচনা, দেখবেন এগুলোর মধ্যে যার কথা উল্লেখ থাকবে। বহুব্রীহির মধ্যে যার কথা যদি থাকে তাহলে সেটা হচ্ছে বহুব্রীহি। মহান আত্মা যার, মহাত্মা। স্বচ্ছ সলিল যার, স্বচ্ছ সলিলা। নীলবসন যার, নীলবসনা, মানে যার কথা উল্লেখ থাকবে। একইভাবে দেখেন নদীমাতা যার, নদীমাতৃক। বিয়ে হয়েছে পত্নী যার, বিপত্নিক, এরকম। তারপর দেখেন কমলের নেই অক্ষী যার, কমলাক্ষ। পদ্মনাভিতে যার, পদ্মনাভ, ঊর্ণনাভ, এরকম অনেকগুলো আছে। আবার দেখেন আরও আছে যুবতী জায়া, যুবতী জায়া যার, যুবজানিদা আছে। আরও আছে দেখেন চন্দ্রচোরা যার, চন্দ্রচোর। বিচিত্র কর্ম যার, বিচিত্র কর্মা। আরও আছে দেখেন সমান কর্মী যে, সহকর্মী। সমান বর্ণ যার, সমবর্ণ। সমান উদর যাদের, সহুদর। আরও আছে দেখেন যে সুগন্ধ যার, সুগন্ধি। পদ্মের নেই গন্ধ যার, পদ্মগন্ধি। মৎস্যের নেই গন্ধ যার, মৎস্যগন্ধা, এরকম দেওয়া আছে। তো বহুব্রীহি 8 প্রকার দেওয়া আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। সমানাধিকরণ। সমানাধিকরণ হচ্ছে কি? যে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য। সমানাধিকরণ মানে হচ্ছে কি সমান, অর্থাৎ প্রথমটা হবে বিশেষণ, পরেরটা হবে বিশেষ্য। মানে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে আপনার নাউন হবে। যেমন দেখেন হত হয়েছে স্ত্রী যার, হতস্ত্রী। খুশ মেজাজ যার, খুশ মেজাজ। খুশ মানে খুশি, আনন্দ, এটা একটা হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ। মেজাজ হচ্ছে একটা নাম, তাই এটা বলা হয় বিশেষ্য, অর্থাৎ নাউন। একেবারে হৃদ সর্বস্ব, উচ্চশীল। পীতাম্বর, নীলকণ্ঠ, নীলকণ্ঠ যা, জবরদস্তি, সুশীল, সুশ্রী, অনেকগুলো দেওয়া আছে। তাহলে সমানাধিকরণ আমরা বুঝবো কি? প্রথমটা অ্যাডজেক্টিভ, পর একটা নাউন। বেদীকরণ। বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে বলা হয় বেদীকরণ। বেদীকরণ মানে হচ্ছে ব্যতিক্রম, মানে দুইটাই আপনার দেখবেন যে নাউন হবে। বেদীকরণ মানে কি? ব্যতিক্রম, দুইটাই নাউন হবে। সমানাধিকরণ বলছি প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, আর যার কথা উল্লেখ থাকবে। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন, সমানাধিকরণ। আর বেদীকরণ বলতেছি যে ব্যতিক্রম, বেদীকরণ থেকে ব্যতিক্রম কথা আসছে, মানে দুইটাই নাউন থাকবে। যেমন দেখেন 80তে 20 যার, 80 20। 80 মানে দাঁত, এটা একটা নাম। 20 মানেও একটা নাম, মানে দুইটাই নাউন। আরও দেওয়া আছে আপনার দুই কান কাটা যার, চা পোষা, পা চাটা, পাতা চাটা, পাতা চারা, দামা ধরা, এগুলো দেওয়া আছে। বেতিহার বহুব্রীহি। বেতিহার মানে কি? দুইজনে মিলে যদি এক কাজ করে সেটাকে বলা হয় বেতিহার। বেতিহার মানে হচ্ছে কি? দুইজনে মিলে এক কাজ করলে। যেমন দেখেন হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি। হেও হাতাইতেছে, সেও হাতায় ফিটাফিটি করতেছে। কানে কানে যে কথা, কানাকানি, দুজনে কিন্তু কথা বলতে একই কাজ করতেছে। চুলাচুলি, দুজনে এক কাজ করতেছে। কারাকারি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাটালাঠি, হাসাহাসি, গুতাগুতি, ঘুষাঘুষি, দুজনে কিন্তু এক কাজই করে। কোলাকুলি কিন্তু দুজনে করে, একজনে করে না। লাটালাঠি দুজনে লাঠি দা বাইরেতেছে। তাহলে দুজন যদি এক কাজ করে সেটা হবে বেতিহার। নয় মানে কি? না, আগেও বলছি। যেমন দেখেন
এখানে দেখছে ন জ্ঞান যার অজ্ঞান, ন থাকলে অবশ্যই আমরা আগে বলছি, এটা এখানে দেওয়া আছে। বে হেড যার বা নাই হেড যার বেহেড, না ছাড়া নাসার, নিবুল যার নির্বুল, না জানা যা না জানা বা অজানা, এরকম নাহক নিরুপায়ন, নির্জঞ্জাট অবুজ অকেজু বেপরোয়া বেহুশ অনন্ত বেতার। মধ্যপদে আছে যে মাঝখানে পদ যদি লুপ পায় বা সে কোনো অংশ যদি সমস্ত পদে লুপ পায়, যেমন আপনার খেয়াল করে যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন বিড়ালে চোখের নেই চোখ যে নারীর বিড়াল চোখে, হাতে করি দেয়া হয় যে অনুষ্ঠানে হাতে করি, বাকিটা লুপ পাইছে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এরকমভাবে। প্রত্যয়ান্ত মানে কি, যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে আ এ উ প্রত্যয় যুক্ত হবে। যেমন দেখেন এক চোকা শেষে কিন্তু আ আছে, গড় মুকু শেষে কিন্তু উ আছে, নিকটসে শেষে কিন্তু এ আছে, দুটানা শেষে আ আছে, দুমটা আ আছে, এক গুয়ে শেষে এ আছে, অকেজু শেষে উ আছে, এক গড়ে দুলনা দুতলা অনুপাজরে। অর্থাৎ যে সমস্ত পরে উত্তরটার মধ্যে যদি শেষে সবার শেষে শব্দের শেষে যদি আ থাকে, এ থাকে অথবা উ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো যে প্রত্যয়ান্ত বলবো আমরা। এটা এখানে বলা হয়েছে কি। তারপর আমরা যদি খেয়াল করে দেখি অলোক মানে আমরা তো আগে বলছি যে বিভক্তি লুপ পায় না, সেটাই যাচ্ছে। মাথায় পাগড়ি যায়, মাথা পাগড়ি না মাথায় থাকবে। গলায় গামছা যার গলা গামছা হবে না, গলায় থাকবে। হাতে করি দেয় হাতে ছড়ি, কানে কলম কান কলম বলবো না, গায়ে পরা হাতে বেরিয়ে, মাথায় ছাতা যারা মাথা ছাতা না, মুখে বাত মুখ বাত না মানে মুখে বাতে থাকবে। সংখ্যাবাচক মানে কি সংখ্যা কথা থাকবে। যেমন দেখেন সংখ্যা 10 গজ পরিমাণ যার 10 গজ, প্রথম তো যার থাকবে তার মানে আমরা সংখ্যা বুঝবো, মানে যার দ্বারা আমরা বহুব্রীহি বুঝবো, আর সংখ্যা আছে 10 তাই সংখ্যাবাচক। যেমন চৌচালা, চৌ মানে 4 কিন্তু, ঠিক আছে। সেতার মানে কিন্তু 3 তার, সে মানে হচ্ছে 3 কিন্তু, সে শব্দের অর্থ 3। 4 হাতি মানে 4, তেপায়া মানে তে মানে 3 কিন্তু। নিপাতনে সিদ্ধ যার ব্যতিক্রম, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ কোনো নিয়ম নাই। দুদিকে অপজার দ্বীপ, অন্তর্গত অপজার অন্তরীপ, নরাকারে পশু যে নরপশু, জীবিত থেকেও যে মৃত জীবন মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত মূর্খ। এবার দেখেন দ্বিগু সমাস, দ্বিগুর মধ্যে আপনি সমাহার কথাটা উল্লেখ পাবেন, সমাহার বা মিলন অর্থে বোঝায়। যেমন দ্বিগু সমাসকে আমরা যদি 3 কালের সমাহার, ত্রিকাল, চৌরাস্তার সমাহার, 3 মাতার সমাহার, সমাহার কথা উল্লেখ পাবেন। অষ্টধাতু সমাহার, চতুর্ভুজের সমাহার কথা পাইলে দ্বিগু ধরে নেবেন। অব্যয়ীভাব আমরা যদি খেয়াল করে দেখি, পূর্ববর্তী অব্যয় যুগে নিষ্পন্ন সমস্যা যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তাকে অব্যয়ীভাব বলা হয়। তো আমরা যদি দেখি অব্যয় থেকে আমরা অব্যয় আছে, যেটা হচ্ছে কনজাংশন যেটা বলা হয়। জানু পর্যন্ত লম্বিত, এই যে পর্যন্ত কথাটা আছে, এই পর্যন্ত শব্দটা হচ্ছে অব্যয়। আমরা যদি আরও খেয়াল করে দেখি এখানে আছে মরণ পর্যন্ত আমরণ, এখানে সামীপ্য বিপসা পুনঃপুনিক কি পর্যন্ত অনেকগুলো থাকতে পারে। আপনি খেয়াল করে দেন কণ্ঠের সমীপে, এই যে সমীপে কথাটা এটা কিন্তু আপনার মানে অব্যয়। তাহলে কণ্ঠের সমীপে মানে উপকণ্ঠ, কুলের সমীপে উপকূল, একইভাবে দিন দিন প্রতিদিন, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে, ক্ষণ ক্ষণ অনুক্ষণ, এগুলো হচ্ছে অব্যয়ী, মনে রাখতে হবে। আমিষের অভাব শব্দটাও কিন্তু অব্যয়ী। নিরামিষ ভাবনার অভাব, উৎসাহের অভাব। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, এই যে পর্যন্ত সমুদ্র হিমাচল। শহরে সদৃশ কথাটাও কিন্তু অব্যয়ী, শহরে সদৃশ উপশহর, গ্রহে তুল্য উপগ্রহ। রীতিকে অতিক্রম না করে যথারীতি, বেলাকে অতিক্রান্ত উদ্বেল, তারপর আপনি উদ্বেল, বিরুদ্ধবাদ প্রতিবাদ, পশ্চাৎগমন অনুগমন, এই শব্দগুলো আমরা শিখে নিব। ঈষৎনত আনত, ঈষৎ রক্তিম আরক্তিম, এই 6টা সমাস ছাড়াও আরও কতগুলো আছে যেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন প্রাদি সমাস বলতেছে যে যদি কোনো আমরা মানে সমাসে যদি আমরা প্রতি অনু পাই যদি, তাহলে সেটাকে বলবো আমরা প্রাদি সমাস বলবো। এখন প্রশ্ন হলো প্রতি অনু মানে কি। এই যে দেখেন প্রবচন মূল শব্দটা, এই যে কথা পাইছেন আপনি, পরিভ্রমণে কি পাইছেন পরিভ্রমণ, প্রতি অনু যদি থাকে, ঠিক আছে, যে যে ভ্রমণ, অনুতে যে তাপ অনুতাপ, এই যে অনু কথাটা পাইছেন, বা প্রবাদ এখানে কথাটা আসছে, তাহলে প্রবচনটা যদি আপনি ভাঙেন যে বচন সেটাকে বলে প্রবচন। আপনি উত্তর দেখেন বা ভাঙা দেখেন, যে কোনো জায়গার মধ্যে যদি আপনি প্রপান প্রতিপান অথবা অনুপান, তাহলে সেটাকে বলবেন প্রাদি সমাস। নিত্য সমাস মানে কি কোনো নিয়ম মেনে চলে না, ব্যতিক্রম, সেটাকে বলে নিত্য সমাস। আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন অন্নগ্রাম গ্রামান্তর, কেবল দর্শন মাত্র, অন্নগ্রহ গৃহান্তর, কাল তুল্য সাপ, কাল সাপ, এখানে ব্র্যাকেট দেওয়া বোঝাতেছে
মানে কোন অর্থে ব্যবহার করছে, কাল তুলো সাপ, কাল সাপ, তুমি আমি ও সে আমরা, 2 এবং 90 99 এগুলো মুখস্থ হতে বা এই ব্যতিক্রমগুলোই বেশি আসে পরীক্ষায়। তো এই হলো সমাস। এবার আমরা পরবর্তীতে আমরা যে একটা অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে 7ম পরিচ্ছেদ উপসর্গ নিয়ে আমরা আলোচনা করব।